ইউরোপ তথা আধুনিক পৃথিবীর ইতিহাসে রুশ বিপ্লব বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1917 সালের ফেব্রুয়ারিতে জার শাসনের বিরুদ্ধে এবং অক্টোবরে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে হওয়া সমাজতান্ত্রিক বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বলা হয়। এর ফলে রাশিয়ায় দীর্ঘকালের জার শাসনের অবসান হয়। সেই সাথে প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় বসে কোনো কমিউনিস্ট পার্টি। দ্রুতই রুশ বিপ্লবের প্রভাব রাশিয়ার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে আরও অনেক দেশে। একটি বিপ্লব সবসময়ই বড় কোনো পরিবর্তন নিয়ে আসে, কিন্তু কখনো কি কারো মনে প্রশ্ন জেগেছে এক সপ্তাহ, এক মাস কিংবা মাত্র এক বছর ধরে চলা একটি বিপ্লব কি করে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্রের আগাগোড়া বদলে দিতে পারে? আপাতদৃষ্টিতে যুগান্তকারী সব বিপ্লবের স্থায়িত্বকাল যতই স্বল্প হোক না কেন, এর পেছনে থাকে শত বছর পুরনো পটভূমি, একটু একটু করে জমতে থাকা মজলুম জনতার দুঃখ দুর্দশার হাজারো গ্লানি। তেমনি রুশ বিপ্লবের পেছনেও রয়েছে এমন অনেকগুলো কারণ। সেই সব কারণগুলোই জানব। শিল্প বিপ্লবের সূচনা লগ্নেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের আরও অনেক দেশ অভূতপূর্ব উন্নতি লাভ করে। সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও দৈনন্দিন জীবনে হুট করে বাড়ে প্রযুক্তি নির্ভরতা। অন্যদিকে সেই সময়কার অন্যতম পরাশক্তি রাশিয়ায় তখনও শিল্প বিপ্লবের হাওয়া লাগেনি। সাথে জার শাসনের বিরুদ্ধে ক্রমাগতই বেড়ে চলছিল প্রজাদের বিদ্বেষ। বিশেষ করে 1853 থেকে 1856 সালের যুদ্ধে ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পর রাশিয়ার জার শাসন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে। একদিকে ভূস্বামী জমিদারদের জুলুম, অন্যদিকে যুদ্ধ বা জারের দুঃশাসন প্রজাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ফলে সাধারণ মানুষের ক্ষোভ একসময় আন্দোলনের রূপ নেয়। 1861 সালে একরকম বাধ্য হয়েই জার দ্বিতীয় আলেকজান্ডার সার্ভডম বা ভূমিদাস প্রথা বিলুপ্ত করেন। তবে এতে করে গরিব কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, কারণ তখনও অধিকাংশ জমির মালিকানা ছিল সেই অভিজাত শ্রেণীর হাতেই। ফলে কার্যত কৃষকরা লাভবান হতে পারেনি। হবেই বা কী করে? খাজনা জোগাতেই কৃষকদের নাভিশ্বাস উঠে গিয়েছিল। আবার 1861 সালের পর বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই খাজনার পরিমাণও। তাই কৃষক শ্রমিকরা জার বিরোধী মনোভাব থেকে আর বের হতে পারেনি। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রার মান বদলেছিল ঠিকই, তবে সম্পদ ছিল সেই গুটি কয়েক পুঁজিবাদীদের হাতেই। তাই রাশিয়ার মতো ইউরোপের অন্যান্য দেশের কৃষক শ্রমিকদের অবস্থাও ছিল শোচনীয়। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে 1889 সালে প্যারিসে গঠিত হয় সেকেন্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। মার্ক্সবাদ, সমাজতন্ত্র, গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং ঔপনিবেশবাদ বিরোধী আদর্শে গঠিত সেকেন্ড ইন্টারন্যাশনালের মূল উদ্দেশ্য ছিল পুঁজিবাদের শোষণ থেকে সাধারণ মানুষকে মুক্ত করা। এরপরে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ায় গড়ে ওঠে সেকেন্ড ইন্টারন্যাশনালের মতো দল, যারা ইউরোপের আশার আলো হয়ে উঠেছিল তখন। 1898 সালে ভ্লাদিমির লেনিন ও জুলিয়াস মার্টোভের মতো জনপ্রিয় নেতাদের সমন্বয়ে গড়ে ওঠে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি। পরবর্তীতে 1903 সালে বলশেভিক ও মেনশেভিক নামে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দলটি। তবে জার শাসনের বিরুদ্ধে সব দলেরই মনোভাব ছিল একই রকম। এরপর 1904 সালে রাশিয়া আবারও জাপানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়। নতুন করে গোটা সাম্রাজ্যে দেখা দেয় খাদ্য সংকট। যদিও সেই সময় শিল্প বিপ্লবের জোয়ার এসেছে রাশিয়াতেও, তবে সমস্যা হলো বিনিয়োগকারীদের সিংহভাগই ছিল বিদেশি। ফলে শ্রমিকদের স্বার্থের ব্যাপারে তারা ছিল উদাসীন। দেয়া হতো নামমাত্র পারিশ্রমিক, নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো খাটানো হতো শ্রমিকদের। এরই মাঝে জাপানের সাথে যুদ্ধে হেরে যাওয়াতে বড় ধরনের অর্থনৈতিক দুরবস্থার মুখে পড়ে গোটা সাম্রাজ্য। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে শ্রমিকদের অসন্তোষ। সব মিলিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাস্তায়। শুরু হয় আন্দোলন। 1905 সালে আন্দোলনের তীব্রতা আরও বাড়ে। সেই মুহূর্তে একজন স্বৈরাচারী শাসকের যা করার তাই করেন রাশিয়ার জার। আন্দোলনকারীদের মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়। এতে লাভ তো কিছুই হয়নি, বরং আরও অসুবিধায় পড়েন জার দ্বিতীয় নিকোলাস। নড়বড়ে হয়ে যায় তার শাসনের ভিত্তি। 1905 সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর জার দ্বিতীয় নিকোলাস জনগণকে আশ্বস্ত করতে ডুমা নামে নতুন পার্লামেন্ট গঠন করেন। এটি ছিল রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পার্লামেন্ট। তবে এখানেও ছিল জার দ্বিতীয় নিকোলাসের ভিন্ন পরিকল্পনা। তিনি জনগণকে বোঝান ডুমার মাধ্যমে পরিচালিত হবে শাসনকার্য, কিন্তু প্রকৃতপক্ষে ডুমার বেশিরভাগ সদস্য ছিল জারের অনুগত। প্রথম ডুমা মাত্র 75 দিন পরেই বিলুপ্ত করে তৈরি করা হয় দ্বিতীয় ডুমা। তবে জারের মনমতো না হওয়ায় দ্বিতীয় ডুমাও বিলুপ্ত করে নিকোলাসের অনুগত সব সদস্য নিয়ে গঠন করা হয় তৃতীয় ডুমা। ফলে কার্যত জার নিজের মতো করেই সব পরিচালনা করছিলেন।
জনগণ বা বিভিন্ন পার্টির নেতারা যদিও সব বুঝতে পেরেছিল, তবে সুযোগ আর সময় অনুকূলে না থাকায় বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে আবার 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার নিকোলাস যোগ দেন মিত্রপক্ষের সাথে। পূর্বের বাজে অভিজ্ঞতা, খাদ্য সংকট, অভাব অনটনের কথা চিন্তা করে লেনিনের নেতৃত্বাধীন বলশেভিকরা যুদ্ধে যোগ দেওয়ার বিরোধিতা করে। শুধু বলশেভিকরাই নয়, সাধারণ কৃষক শ্রমিক কেউই নিকোলাসের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি তখন। কারণ প্রতিবার যুদ্ধে হারার পর আসল ভোগান্তি তো সাধারণ মানুষদেরই পোহাতে হয়। যুদ্ধের শুরুতেই নাজেহাল অবস্থায় পড়ে রাশিয়া। শিল্পোন্নত জার্মানির কাছে ধরাশায়ী হওয়াটা ছিল খুবই স্বাভাবিক। এদিকে জার দ্বিতীয় নিকোলাস স্বয়ং হাজির হলেন যুদ্ধের ময়দানে। সেই সাথে সুঠাম দেহের সকল রুশ তরুণদের বাধ্য করা হলো যুদ্ধে যোগ দিতে। ফলে উৎপাদন স্তীমিত হয়ে পড়ল। সে আগের মতোই খাদ্যাভাব, বেকারত্ব দেখা দিল ভয়ঙ্করভাবে। এদিকে দ্বিতীয় নিকোলাস যুদ্ধে ব্যস্ত থাকায় সাম্রাজ্যের সকল দায়িত্ব এসে পড়ে সম্রাজ্ঞী আলেকজান্দ্রার উপর। ইতিহাসে অনেকবার নারীরা বহু সাম্রাজ্যের হাল ধরেছেন শক্ত হাতে, তবে আলেকজান্দ্রা তা পারেননি। তার আনাড়ি সিদ্ধান্ত এলোমেলো করে দেয় সাম্রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা। সেই সময় জারিন আলেকজান্দ্রার প্রশ্রয় পেয়ে সচিব গ্রেগরি রাসপুতিন হয়ে ওঠেন রাশিয়ার অঘোষিত অধিপতি। তার বাড়াবাড়ির মাত্রা পৌঁছে যায় চরমে। সাধারণ মানুষও শত বছর ধরে পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ করতে শুরু করে। সাথে মেনশেভিক ও বলশেভিকরাও যোগ দেয়। যদি 1916 সালে রাসপুতিনকে রুশ অভিযাত্রাই হত্যা করে, তবে জনসাধারণের ক্ষোভ প্রশমিত হয়নি তখনও। কারণ সাধারণ মানুষ শুধু রাসপুতিনের মতো স্বেচ্ছাচারী নয়, বরং তারা মুক্তি চাইছিল স্বৈরাচারী জারের শাসন থেকে। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1917 সালের 23 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শ্রমিক জনতার সাথে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো নারীরা। আন্দোলন দ্রুতই রূপ নেয় বিপ্লবে। বিপ্লবীরা ধীরে ধীরে রাজধানী পেট্রোগ্রাদের দিকে অগ্রসর হতে থাকে। তাদের লক্ষ্য জার দ্বিতীয় নিকোলাসের বাসভবন উইন্টার প্যালেস। আন্দোলনের ভয়াবহতা টের পেয়ে কারফিউ জারি করেন জার, তবে এতে নাখোশ ছিল ডুমার সদস্যরা। সেই সাথে পুলিশ বাহিনীর একাংশ নিজেদের নাগরিকদের আর হত্যা করতে চাইছিল না। ফলে বিপ্লবী জনতা পেট্রোগ্রাদে পৌঁছে যায় সহজেই। জারের অনুগত ডুমার সদস্যরাও সমর্থন দেয় তাদের, তাই ডুমাকে ফের বিলুপ্ত করা হয়। এরপর পুলিশের উপর হামলা করে বিপ্লবী জনতা। এবার জার আরও কঠোরতা অবলম্বন করেন। তিনি ঘোড়সওয়ার বাহিনীকে আন্দোলন দমন করতে বলেন, কিন্তু তারা এবার আর জারের সঙ্গ দিতে রাজি হয়নি। উল্টো সৈনিকরা আন্দোলনকারীদের সাথে মিলে জারের বিরুদ্ধে গঠন করে সোভিয়েত বা কাউন্সিল, যা পেট্রোগ্রাদ সোভিয়েত নামে পরিচিতি লাভ করে। এমনকি তাদের পূর্ণাঙ্গ সমর্থন দেয় ডুমার সাবেক অভিজাত সদস্যরা। জনতার সাথে সৈনিকরা যোগ দেয়াতে নিকোলাসের সামনে আর অন্য কোনো পথ খোলা ছিল না। 2রা মার্চ পেট্রোগ্রাদ সোভিয়েতে যোগ দেওয়া কমান্ডাররা জারের সাথে আলোচনায় বসে তাকে পদত্যাগ করতে বলেন। বাধ্য হয়ে ক্ষমতা ছাড়েন দ্বিতীয় নিকোলাস। চিরদিনের মতো অবসান হয় জার শাসনের। পরবর্তী দিনে রুশদের এই মুক্তির আন্দোলন গোটা বিশ্বে পরিচিতি পায় ফেব্রুয়ারি বিপ্লব নামে। জার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর অস্থায়ী সরকার গঠন করে পেট্রোগ্রাদ সোভিয়েত। সাধারণ মানুষ শত বছরের জার শাসনের জুলুম থেকে মুক্তি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে। নতুন সরকার নিয়ে তাই আশায় বুক বাঁধে তারা। তবে নতুন সরকারও শুরুর দিকে যুদ্ধ থেকে সরে আসতে চাইছিল না। সেই সাথে পেট্রোগ্রাদ সরকারে ছিল মূলত সেই পুরনো অভিজাত শ্রেণীর লোকেরাই, সাথে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও মেনশেভিকরা। আন্দোলনে যদিও বলশেভিকরা সক্রিয় ভূমিকায় ছিল, তবে তারা সেই সরকারের জায়গা করে নিতে পারেনি। পেট্রোগ্রাদ সরকার ক্ষমতা নেয়ার পর পূর্বের অনেক রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে জনসম্মুখে আসেন ভ্লাদিমির লেনিন। তিনি ঠিক বুঝতে পেরেছিলেন পেট্রোগ্রাদ সরকার কখনোই জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে না। তাই তিনি দৃশ্যপটে এসেই বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন, যেখানে তিনি কৃষকদের মাঝে জমি বণ্টন করে দিতে ও সকল ব্যাংক রাষ্ট্রীয়করণের ব্যাপারে বলেন। তবে তার এই প্রস্তাব অস্থায়ী সরকার ভালোভাবে নেয়নি। এমনকি প্রথম দিকে বলশেভিকরাও এপ্রিল থিসিসের পক্ষে ছিল না। তবে দ্রুতই লেনিন সঠিক বলেও প্রতীয়মান হন। কারণ আবারও বাধে সেই পুরনো ঝামেলা। যেহেতু অভিযাত্রা সরকার পরিচালনায় ছিল, তাই কৃষক শ্রমিকদের সাথে তাদের বনিবনা না হওয়াটাই ছিল স্বাভাবিক। হলো তাই কলকারখানা শ্রমিকদের সাথে শুরু হলো ঝামেলা। কারণ পূর্বের তুলনায় মানুষ তখন পেয়েছিল মুক্ত রাজনৈতিক অধিকার। ফলে নতুন করে আরও অনেক রাজনৈতিক দলের জন্ম হয়। তাই বলশেভিকদের মতো আরও অনেক দলই শ্রমিকদের পাশে দাঁড়ায়। এর মাঝে সৈনিকরাও গঠন করতে শুরু করে বিভিন্ন সংগঠন,
যেহেতু লেনিন নতুন করে জমি বণ্টনের প্রসঙ্গ সামনে আনেন, তাই বলশেভিকদের পক্ষে জনসমর্থন বাড়তে থাকে। এমনকি সেনাবাহিনীতেও লেনিনের সমর্থকের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। দ্রুতই আন্দোলন তীব্রতা লাভ করে, ফলে পেট্রোগ্রাদ সরকার এবার বলশেভিকদের হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। তারা নিজেদের ক্ষমতা সুসংহত করতে লেনিনের অনুসারীদের দমন করতে শুরু করে। তখন আবারও অনেক বলশেভিক নেতাদের গা ঢাকা দিতে হয়। কিন্তু পরিস্থিতি যেমনই থাকুক, আন্দোলন চলতে থাকে ঠিকই। লিওন ট্রোৎস্কির নেতৃত্বে গড়ে ওঠা মিলিটারি রেভলিউশনারি কমিটির সাথে গোপন পরিকল্পনা করেন লেনিন। এমনকি এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল পেট্রোগ্রাদ সোভিয়েতের অনেক সদস্য, যারা মূলত সরকারের জায়গা পায়নি। এছাড়াও অল রাশিয়ান কংগ্রেসের শতাধিক সোভিয়েত সদস্য এই পরিকল্পনায় যুক্ত ছিলেন। 1917 সালের 25 অক্টোবর, সেই ফেব্রুয়ারি বিপ্লবের মতোই রাজধানী থেকে শুরু হয় আন্দোলন। পেট্রোগ্রাদ সোভিয়েত সরকার শক্ত হাতে বলশেভিকদের দমন করার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর ভেতর থেকে লিওন ট্রোৎস্কি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মিলিটারি রেভলিউশনারি কমিটিকে নিয়ে অস্থায়ী সরকারের অনুগত সেনা অফিসারদের ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বন্দী করে ফেলেন। সেই সাথে নিভা নদীতে সাবমেরিন ও ক্রুজার শিপ নিয়ে এসে উইন্টার প্যালেস একেবারে অবরুদ্ধ করে দেয়া হয়। পেট্রোগ্রাদ সরকার কোনো কিছু বুঝে ওঠার আগেই যার দ্বিতীয় নিকোলাসের পরিণতি বরণ করতে হয় তাদেরও। প্রস্তুতির সময়গুলোতে লেনিন প্রকাশ্যে নেতৃত্ব দিতে না পারলেও সেনাবাহিনীর ভেতর থেকে ট্রোৎস্কি 25 অক্টোবরের আগেই অর্ধেক কাজ সেরে ফেলেছিলেন, যে কারণেই মূলত বলশেভিকরা অল্প সময়ের মাঝেই এমন সফল একটি বিপ্লব ঘটিয়ে ফেলতে পেরেছিল। যদিও মস্কোতে পেট্রোগ্রাদ সোভিয়েত সমর্থকদের সাথে বলশেভিকদের দ্বন্দ্ব ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয়েছিল, তবে শেষ পর্যন্ত জয়ী হয় লেনিনের অনুসারীরাই। পরবর্তীতে ভ্লাদিমির লেনিনকে প্রধান করে দ্রুতই গঠন করা হয় নতুন সোভিয়েত সরকার। এভাবেই বিখ্যাত অক্টোবর বিপ্লবের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতায় আসে কোনো সমাজতান্ত্রিক সরকার।